সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো। তো আমি একটু এখানে বসে কথা বলি, না হলে হাত কাঁপবে। আর আজকে শীতের তাপমাত্রা মোটামুটি ভালোই আছে। এখন সময় হচ্ছে 4টা 16 স্থানীয়। আর তাপমাত্রা হচ্ছে এখন 8°C, বলা চলে ভালোই ঠান্ডা। আর এখন আমাকে একটু জানান কাইন্ডলি, গত কিছুদিন থেকে আমার ভিডিও আসলে লাইভে ভিডিও যে করি সেগুলো ক্লিয়ার হয় না। তো খোলা আসে, অনেক কমপ্লেন আসে আমার। এটা কেমন হইলো একটু দেখান আমাকে, কাইন্ডলি একটু বলেন। ফ্রেশ দেখা যাচ্ছে কিনা? ভিডিও শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি নিয়ে কথা বলবো। আর হাতে ধরে রেখেছি, কষ্ট হতে পারে একটু, খাইছে। যাই হোক, অসুবিধা নেই। কাঁপাকাঁপি থাকতে পারে, শেক থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে না? ক্লিয়ার কিনা দেখেন। হ্যাঁ, না হলে ওই আগের মতোই গোপ্রো হাতে নিয়ে হেঁটে হেঁটে ভিডিও করতে হবে, ওইটা আরো বেশি কষ্টকর। ক্লিয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওকে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, হয়তো ভিডিও শিরোনাম দেখে ঘাবড়ে গেছেন যে ক্রোয়েশিয়া হয়তো বন্ধ হয়ে গেছে। না, এখনো ওইরকম কোনো ঘোষণা আসেনি। যদি ঘোষণা আসে বন্ধ হয়ে যায়, তারপর বিকল্প কি হতে পারে সেটা নিয়ে আজকে কথা বলবো মোটামুটি আমি। হ্যাঁ, ধরেন ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য একদম টোটালি বন্ধ হয়ে গেছে। যদি এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, জল্পনা কল্পনা চলছে এবং এর ফলাফল আমরা বিশেষ করে আমার 100+ পারমিট রেডি ছিল, সেগুলো এখন মালিক দিচ্ছেই না। বলছে তোমাদের সোশ্যাল মিডিয়া দেখছি তোমাদের দেশের ভিসা নাকি হবে না, কোম্পানি ভিসা, এম্বাসি নাকি ভিসা দিবে না, ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। তো এই মুহূর্তে পারমিট ইস্যু করে আমি কি করবো? মরবো। এক হলো আমার অর্থ টাকা নষ্ট হবে, তোমারও টাকা নষ্ট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এম্বাসিতে যদি ভিসাই না দেয় তাহলে আমার সময়টা নষ্ট, অথচ আমার এপ্রিল সিজন শুরু। এরকম বলছে তাদের কাছে আমার পারমিট। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি ফেব্রুয়ারি আর মার্চ পর্যন্ত অপেক্ষা করো, এখন কি সিচুয়েশন হয় এটা দেখি আমরা। যদি এটা সরকারি ভাবে একদম চূড়ান্ত বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিকল্প পথ দেখবো, আর যদি না হয় তাহলে আমরা পারমিট গুলো ইস্যু করে ফেলবো। এই হলো অবস্থা। আচ্ছা, আমি আপনাদের অনেক কোশ্চেন আসছে, সেগুলো একটু নিব ইনশাল্লাহ আজকে। তার আগে কথা শেষ করে ফেলি। হ্যাঁ, কথা হচ্ছে যে ক্রোয়েশিয়া যদি একদম টোটালি বন্ধ হয়ে যায়, সেই হিসেবে আপনি বিকল্প মার্কেট কোনটা চিন্তা করবেন, নাকি একবারে আশাই বাদ দিয়ে দিবেন, সেটা নিয়ে আজকে কথা বলবো। যে মোটামুটি ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সেনজেন, নন সেনজেন সব মিলিয়ে এখানে মোট 44টা দেশ আছে ইউরোপে। সেনজেন, নন সেনজেন, ইউরোপ ও ইউনিয়নভুক্ত আর কি, মোট 44টা দেশ আছে। আমি বলি যে আপনি যে কোনো একটা দেশে যদি আসার ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি আপনার কেরিয়ার এখানে যে কোনো উপায়ে, আপনি ক্রোয়েশিয়া হোক, বুলগেরিয়া হোক, কসোভো হোক, আপনার আলবেনিয়া হোক, ওইটা কি বোসনিয়া হোক, যেই কোনো দেশে আপনি আসেন না কেন, আপনার কেরিয়ার আপনি দাঁড় করাইতে পারবেন। সেই হিসাবে প্রথম কথা যেটা হচ্ছে যে আপনি যেই দেশে আসেন না কেন, সেই দেশটা কিন্তু আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। কারণ আমরা কোনো দেশে আসে থাকবো না, এটা আমরা ডিটারমাইন শুরু থেকেই। এজ এ দালাল হিসেবে বলি বা এজ এ কাস্টমার হিসেবে আপনি নিজেও জানেন যে আমরা যখন যে কোনো দেশে আসি না কেন, সেই দেশটাই কিন্তু আমাদের জন্য আসলে বন্ধ হয়ে যাবে। টুডে অর টুমরো সেটা বন্ধ হয়ে যাবে। তা আমি বলবো যে প্রথমত আমরা সিদ্ধান্ত নিব যে হ্যাঁ, আমরা যেই দেশে যাই আমাদেরকে অন্তত 1 বছর আমরা অবস্থান করবো। 1 বছর, বেশি না কিন্তু। আর 1 বছরও লাগে না ভাই। এই যে আপনার যে টিএসসির মেয়াদ থাকে না, ওইটা মেয়াদ থাকে মাত্র হচ্ছে পারমিট আসার পরে ধরেন আপনি এম্বাসিতে দিলেন, 2-3 বার যদি এম্বাসিতে যায়, তারপরে পারমিট আসতে প্রস্তুতির ব্যাপার, ওইখানে যদি আরো 1-2 মাস যায়, এম্বাসি থেকে ডেলিভারি দেওয়া, ধরেন গড়ে যদি আপনার 5 মাসে চলে যায়, তাহলে আপনার পারমিটের মেয়াদ থাকে আর ধরেন 6 মাস বা 7 মাস।
এই 6-7 মাস যদি কোনো দেশে আমরা টিকে যেতে পারি, তাহলে বিশ্বাস করেন কোনো দেশের ভিসা আমাদের জন্য বন্ধ হবে না। হয়তো আপনি চিন্তা করেন যে আমি আসছি, আমি অন্য দেশে চলে গেলে কি যায় আসে, বা আমার একজনের জন্য তো আর সবার কিছু হবে না, এরকম আমরা সবাই চিন্তা করি। আসলে যারাই আমরা ইউরোপের ভিসা পাই, আমরা প্রত্যেকে এই চিন্তাটাই করি যে আমি একা গেলে কি হবে, অন্যরা তো আছে, তাদের জন্য তো কোনো সমস্যা হবে না। এই চিন্তা থেকে আসলে মূলত আস্তে 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 আমাদের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যদি চিন্তা করেন যে না আমি আসি, আমি যাব না, তাহলে কি হবে, অন্য যারা পিছনে অপেক্ষা করছে তাদের পথ কিন্তু খুলে যাবে। তো সেই হিসাবে বিকল্প যে মার্কেট গুলো এখনো আছে, চালু আছে, খুব ভালোভাবে কাজ হচ্ছে। সার্বিয়াটা 2024 সালে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল না এখানে। মোটামুটি তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, এবং এখানে আন্দোলন সংগ্রাম চলছে। আপনারা জানেন যে তাদের যে প্রধানমন্ত্রী, তাকে বাংলাদেশের মতোই একটা অভ্যুত্থান করে কিন্তু পদত্যাগে বাধ্য করা হয়েছে। সে পদত্যাগ করছে, নতুন সরকার আসবে এখানে। তো আশা করি নতুন সরকার আসলে 2025 সালে এখানে খুব ভালো কাজ হবে, খুবই ভালো কাজ হবে। সেই হিসাবে আপনারা সার্বিয়ার, আমি বলি যে এখন পর্যন্ত যারা এম্বাসিতে জমা দিয়ে রাখছে, ভিসা অ্যাপ্রুভাল তেমন একটা হয় না। আর ভিসা অ্যাপ্রুভ হইলেও দেখলাম যে এম্বাসিতে পাসপোর্ট দেওয়ার পরে অনেক সময় লেগে যাচ্ছে। এম্বাসি ইন্স্যুরেন্স ফি এগুলো তো আগেই জমা দেয়। যখন আপনার পাসপোর্টে জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো এই সময়টাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে 2025 সালে। আশা করছি তারা নতুন কিছু পরিকল্পনা ঠিক করবে, এবং বিদেশি শ্রমিকদের প্রতি তাদের উদারতা আগের থেকে অনেকটা বাড়বে আশা করি ইনশাল্লাহ। কারণ 2025-24 সালে তেমন একটা কাজ কিন্তু আসলে সার্বিয়াতে হয়নি। তো নিরাশ হওয়ার কিছু নেই, 2025 সাল আসছে এবং নতুন সরকার তাদের এখন আসলে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একদম টোটালি যে বন্ধ হয়ে যাবে এরকম না, সার্বিয়ার কাজ হবে। তবে 2024 সালে এক্সপিরিয়েন্স আমাদের ভালো ছিল না, এটা হলো বিষয়। আর দ্বিতীয়ত আছে আমার হচ্ছে আলবেনিয়া অনেকে করে। তো আলবেনিয়া আমি করি না কেন, আলবেনিয়া ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকবেন। কারণ আলবেনিয়া হচ্ছে যারা কাজ করে এগুলো ই ভিসা হয়। তো এই ভিসার জন্য আলবেনিয়ার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করি। 2022 সালে 21 সালের লাস্ট নভেম্বরে আমি আলবেনিয়ার জন্য অনেক ফাইল জমা করছি, অনেক, মনে হয় 30-এর কাছাকাছি। তো আমি যার সাথে কাজ করলাম সে আমাকে সুন্দর মতো পারমিট দিয়ে দিচ্ছে প্রতিদিন। আজকে জমা দিলে 2-3 দিন পরে আমার পারমিট দিয়ে দিচ্ছে। আমি তো মেলা খুশি, ইভেন আমার নিজেরও পারমিট ছিল এখানে। তা আমি এগুলা ম্যান পাওয়ার করার জন্য গেলাম, ম্যান পাওয়ার বিষয়ে ওরা আমাকে তল্লাশি দিয়ে বললো যে হ্যাঁ ভিসাটা সব ওকে আছে। কারণ ওরা এমন ভাবে ওয়েবসাইট তৈরি করছে যে ভিসাগুলো ওয়েবসাইটে আছে, আপনি যখন কিউআর কোড স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটের লিংকে নিয়ে যায়। এবং আমার বন্ধু ফয়েজ, ওর ছোট ভাই হচ্ছে এগুলো আইটিতে খুব ভালো। তো ও আমাকে বললো যে ভাই আমি একটু দেখি তো এটা কি আসলে কাহিনী। আর ওইখানে আমার ফয়েজের নিজেরও ফাইল ছিল। তো ওই আবু বকর নাম, সে এখন জার্মানিতে আছে, স্টুডেন্ট বিষয় স্কলারশিপ নিয়ে আসছে। তো সে কি করলো, সে আবার আইটিতে খুব ভালো। সে এগুলা খোঁজ খবর নিতে ঘাটতে ওয়েবসাইট পর্যন্ত বের করে ফেলছে। এবং ওয়েবসাইটটা কবে আপনার ডোমেইনটা কিনেছে, কবে হোস্টিং কিনেছে, এবং হোস্টিংটা কোথা থেকে চালাইতেছে, এবং ডোমেইনটা কোথা থেকে চালাইতেছে, সব কিছু সে বের করে ফেলছে। ইভেন আমার কিছু ফাইল ছিল যেগুলোর ব্যাপারে সে বলছিল যে ভাই পারমিট অমুক দিন দেওয়া হবে, সে আমাকে ওইখান থেকে ওই ফাইলগুলো পারমিট ডাউনলোড করে আমাকে দিল। ভাই দেখেন আপনার এই পারমিট গুলো কালকে দিবে সে আপনার টাকা নেওয়ার জন্য। তো আমি ওইখানে অনেক বড় একটা ধোকা খাইছি। মোটামুটি আমার কাছ থেকে এইসব বং বাং পারমিট দিয়ে 4-5 লাখ টাকার মতো। চিন্তা করেন 2021 সালে তখন আমাদের তেমন ভালো কাজ টাজ তেমন হয় নাই। হয়তো বুলগেরিয়া 2-1টা কাজ হয়েছে, আর ক্রোয়েশিয়ার আমাদের 5টা, সার্বিয়ার 5-6টা কাজ হয়েছে, আর ক্রোয়েশিয়ার 5টা কাজ হয়েছে তখন। তো তার মধ্যে আলবেনিয়ার এত বড় একটা ধোকায় পড়ে গেলাম। তো সেই সময় ধরেন খাড়ার উপরে 5-5 লাখ টাকা ধরা। তো এই জন্য আমি বলি যে আলবেনিয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। শুধু আলবেনিয়া না, যে কোনো দেশ আপনাকে ই ভিসা দিবে সেই দেশগুলোর ব্যাপারে আপনি খুব সতর্ক থাকবেন। কারণ হচ্ছে বাংলাদেশিরা অনেক বেশি বাটপার, এবং শুধু বাংলাদেশিরা না, আপনার ইন্ডিয়ানরা সহ এগুলোর সাথে থাকে, জড়িত থাকে। এবং তারা খুব বড় বড় স্ক্যামার, এরা নিজেরা ওয়েবসাইট তৈরি করে ফেলে, এবং ওয়েবসাইট তৈরি করে আপনার পারমিট তৈরি করে সেগুলো ওখানে আপলোড দিয়ে সেখান থেকে নামায় আপনাকে কিউআর কোড থাকবে, আপনাকে দিয়ে দিবে, আপনি কিউআর কোড স্ক্যান করবেন, সাথে সাথে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনিও খুব খুশি যে হ্যাঁ কাজটা হয়ে গেছে। এটা হইলে একটা। আমি এইবার ক্রোয়েশিয়া আসার আগে আমি ম্যান পাওয়ার অফিসে বাধ্যতামূলক 3 দিনের ট্রেনিং করতে হয়। আমাকে করতে হয়েছে একদিন করছি, পরে পয়সা দিয়ে আবার পরে 2 দিন আর আমাকে করতে হয়নি। তো যাই হোক, যেদিন প্রথম আমি ট্রেনিং করতে গেলাম সেদিন দেখলাম যে প্রচুর পোলাপাইন আলবেনিয়ার জন্য জমা দিচ্ছে তারা, এবং তাদের হাতে পারমিট আমাকে দেখাইলো যে পারমিট।
তো আমি বললাম যে ভাই আপনারা যে এখানে আসছেন আর আলবেনিয়ার পারমিট পাইছেন, ম্যান পাওয়ার ট্রেনিং করতে আসছেন, ম্যান পাওয়ার কার্ডও পেয়ে যাবেন, ফ্লাইটের ব্যাপারে কি ধারণা আপনাদের? তো ভাই আমরা টাকা টুকা সব ক্লিয়ার করে ফেলছি, 9 লাখ টাকা করে মেবি দিয়ে দিছে, যে আমরা টাকা টুকা সমস্ত পেইড। বাংলাদেশের একটা ভালো এজেন্সির নাম বললো আমাকে। তো এখনো আমাদেরকে হয়তো বা ম্যান পাওয়ারটা করার পরে আমাদেরকে ইয়ে দিয়ে দিবে, ম্যান পাওয়ার কার্ড পাওয়ার পরে আমাদেরকে কি বলে ফ্লাইট দিয়ে দিবে। তো ওরা কথায় কথা জানতে পারছে যে আমি আসলে এই লাইনের সাথে জড়িত, পরে আমার নাম্বার নিয়ে গেলো। নাম্বার নিয়ে আমি এখানে আসার পরে কিছুদিন পরে আমাকে কল দিয়ে বললো যে ভাই চিনছেন কিনা, ওই যে আপনার সাথে বিএমইটি ওইখানে ট্রেনিং করছিলাম। আমি বললাম যে হ্যাঁ চিনছি। তো কি অবস্থা আপনাদের আলবেনিয়ার? বললো যে না ভাই আমাদের তো এগুলা আসলে প্রতারিত হয়েছি, এগুলা ফেক ভিসা। তার মানে ওই যে ওইভাবে বানাইয়া। তো এই জন্য বলবো ই ভিসা সংক্রান্ত যত বিষয় আছে এগুলোর ব্যাপারে আপনার সাংঘাতিক সতর্ক থাকবেন। ই ভিসার ব্যাপারে সতর্ক না থাকলে কিন্তু ধরা খাওয়ার পসিবিলিটি একদম 99%। এই জন্য আমি আসলে ই ভিসা সংক্রান্ত কাজ যেগুলো হয় আর কি এগুলোর সাথে যাই না, সাধারণত আমি করি না এগুলা। তো আমি আলবেনিয়া বাদ দিলাম। যদি আপনারা আলবেনিয়া নিজ দায়িত্ব করতে চান তাহলে সেই হিসেবে আপনারা করবেন। হ্যাঁ, নিজ দায়িত্ব করবেন, যাচাই বাছাই করে, এবং বিশ্বস্ত না হইলে, একান্তই বিশ্বস্ত না হইলে আলবেনিয়াতে হাত দিবেন না। দ্বিতীয়ত বললাম, তৃতীয় পথ হইতে পারে আপনার জন্য বসনিয়ার খুব ভালো কাজ হয়। শুধুমাত্র আমাদের সমস্যা যেটা, বসনিয়ার জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। সেই জন্য বসনিয়ার ব্যাপারে আমি আসলে ব্যক্তিগতভাবে কাজ করতে ইন্টারেস্টেড না। ইন্ডিয়া রিলেটেড যে কাজগুলো আছে, যখন ভিসাই হয় না সেখানে কাজ নিয়ে আমরা কি করবো? তো সেই হিসাবে বসনিয়াটা আপনারা করতে পারেন। তবে এখানে এসে দেখলাম যে বসনিয়ার অনেক কর্মী এখানে কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করে, এবং বসনিয়ার লোকজন এখানে ট্যাক্সি চালায়, ফুড ডেলিভারি দেয় সাইকেলে, প্রচুর কর্মী এখানে আছে। তো তার মানে এই না যে বসনিয়া একটা ইউরোপের বাইরের দেশ বা ওদের দেশের লোকের দরকার নাই, ওরকম কিছু না। আসলে ওদের দেশের লোকের দরকার আছে। বাংলাদেশ থেকে আমরা এত হাজার হাজার মানুষ প্রতি বছর বিভিন্ন দেশে কাজের জন্য যাই না? দেখেন এই বাংলাদেশেই কিন্তু পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ থেকে কিন্তু লোকজন কাজ করতে যায়। তবে তারা যায় হলো সব প্রফেশনাল কাজে, আর আমরা আসি হলো সব নিকৃষ্ট কাজে। এটা হলো তফাৎ আর কি। মানে প্রত্যেকটা দেশে আসলে ফরেন ওয়ার্কারের দরকার আছে। তো সেই হিসাবে বসনিয়া তো ফরেন ওয়ার্কারের ভালো ডিমান্ড আছে, এবং তাদের ভিসার ইস্যু খুব ভালো হয়। তবে এটা ইন্ডিয়া রিলেটেড কাজ, এবং প্রসেসিং সময়টা মেবি 4-5 মাসের বেশি লাগে না খুব একটা। আর যেহেতু চাপ খুব কম, সেই হিসাবে ভিসা রেশিও খুবই ভালো, এটা আপনারা দেখতে পারেন। আর তৃতীয়ত বললাম, চতুর্থ আপনারা দেখতে পারেন হচ্ছে মলদোভা আছে। মলদোভা একটা সেনজেন না, নন সেনজেন দেশ। সেখানেও মোটামুটি সার্বিয়া, কসোভো, আলবেনিয়া, আর হলো ওইটার নাম কি বললাম, বসনিয়া, এই কয়েকটা দেশের চিন্তা কিন্তু কাছাকাছি। মানে এদের কিন্তু পজিশন একদম কাছাকাছি। ওদের অর্থনৈতিক অবস্থা বলেন, এবং ওদের আয় রোজগারের কথা বলেন, বেতন, স্যালারি ম্যালারি, এগুলো মোটামুটি কাছাকাছি। তবে মলদোভার কথা কেন বলি, মলদোভার কাজটা আপনি ইন্ডিয়া ছাড়াও বিকল্প মার্কেট আছে, সেখান থেকে করে আনা যায়। যেমন চায়না থেকে করানো যায়, এবং ব্যক্তিকে ওইখানে যেতে হয় না। কিন্তু বসনিয়ার জন্য ব্যক্তিকে যেতে হবে। আপনার নর্থ মেসিডোনিয়ার জন্য ব্যক্তিকে আপনাকে সরাসরি এম্বাসি ফেস করতে হবে। কিন্তু আলবেনিয়ার জন্য যেহেতু আপনাকে ই ভিসা, আপনাকে সেটা যেতে হবে না। মলদোভার জন্য আপনার বিকল্প রাস্তা আছে, আপনার ইয়ের মতো, সার্বিয়ার মতো, সেটা আপনি ওইখান থেকে করাই নিতে পারেন। তো মলদোভাটা আপনাকে দেখতে পারেন। আর পঞ্চমত যেটা আমি বলবো যে কসোভোটা খুব ভালো দেশ, এবং এটা সার্বিয়া এবং রোমানিয়ার একটা সীমান্তবর্তী দেশ, এবং ক্রোয়েশিয়ার খুব কাছাকাছি দেশ। তো সেই হিসাবে আপনারা এইটাও করতে পারেন। তবে বাংলাদেশেই সরাসরি কসোভোর এম্বাসি আছে, কিন্তু কসোভোর জন্য বাংলাদেশের এম্বাসিতে কিন্তু প্রক্রিয়াটা খুব সহজ না। ওরা আসলে এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া, যেমন পারমিট সবকিছু চলে আসে টাইমলি, কিন্তু এখানে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দেওয়াটা খুব টাফ হয়ে যায়। এখানে জমা দিতে গেলে খুব কষ্ট হয়, ডেট পাওয়া যায় না। আর ডেট পেলেও আপনি যদি জমা দেন, আপনার কিন্তু ভিসা, ওই যে ডেলিভারির বিষয়টা অনেক সময় নেয়। ওরা কি রিজেক্ট হইলো নাকি হইলো, ভিসা হইলো, এটা জানতে আপনার অনেক সমস্যা হয়, অনেক সময় লেগে যায়। এই আর মতো সার্বিয়ার মতো, যেরকম সার্বিয়া এখন আপনাদেরকে ঝুলে রাখছে বা আমাদেরকে ঝুলে রাখছে, ওরকমটা হয়। তো এই ক্ষেত্রে কসোভোতে আপনাকে টাকা দিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, যাদের পারমিট আসে তারা কিন্তু মূলত কোম্পানি থেকে সরাসরি ডেট নিয়ে, এবং এম্বাসিতে বড় পরিমাণে একটা টাকা দিয়ে কিন্তু কাজটা করাইতে হয়। সেই হিসেবে যারা এইভাবে কাজ করে তাদের নিয়মিত কাজ হচ্ছে। তো সেই প্রক্রিয়া আমরাও আগাইতেছি ইনশাল্লাহ। আমরা এই মাসে রানিং ফেব্রুয়ারিতে আমাদের 32টা ফাইল জমা দেওয়া, আশা করি আমরা এখান থেকে 20টা-25টার মতো আমরা হয়তো জমা করে ফেলবো ইনশাল্লাহ এম্বাসিতে। এই ব্যাপারে আমরা মোটামুটি অনেক বেশি আশাবাদী, এবং ডেটের যে প্রক্রিয়া, ভিসা হওয়ার যে প্রক্রিয়া, ফিঙ্গার দেওয়া, এই বিষয়গুলো আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি ইনশাল্লাহ।
এবং এগুলা কোম্পানির থ্রুতে কিন্তু ব্যবস্থা করে দিব। তো সেই হিসেবে আমরা প্রচন্ড আশাবাদী, ইনশাল্লাহ দোয়া করবেন। তো এই কয়েকটা দেশের বিকল্প দেশ হিসেবে আপনাদেরকে বললাম। তার মধ্যে আরেকটা দেশ আছে হচ্ছে মন্টেনিগ্রো। মন্টেনিগ্রোর ভিসা তেমন একটা হয় না, তেমন একটা কি কখনোই হয় নাই আমাদের। আমরা 5-6টা 10টার মতো এরকম এম্বাসিতে দিয়েছি, আইসি কিন্তু ঝুলে আছে, টাকা 20-25 হাজার কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে, এটা হয় না। তো এই জিনিসটার ব্যাপারে আমি মোটেও ইন্টারেস্টেড না। আপনারা যদি ওইরকম ভালো কোনো লাইন থাকে যারা বিচার দিতে পারবে, আপনারা এটা করতে পারেন। তবে আমি বলবো এটা কিন্তু মোক্ষম সময় যে ক্রোয়েশিয়া নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে, এবং কিছু সাময়িক যারা ব্যবসার জন্য আসছে এখানে খুব তাড়াতাড়ি বড়লোক হবে বা আপনাকে প্রলুব্ধ করার জন্য খুব রং চটা খুব দারুণ দারুণ অফার দিবে, এগুলার ফাঁদে পড়বেন না, এখন সর্বনাশ হয়ে যাবেন। কারণ ক্রোয়েশিয়া যদি আমি বলি, এবং আমাদের মতো যারা দীর্ঘদিন থেকে ক্রোয়েশিয়া নিয়ে কাজ করে তারা যদি বলে যে না কাজ হবে না, তাহলে মনে রাখবেন যে হ্যাঁ আসলে কিছু একটা আছে। আপনি কখনো এইসব কথা আগাবেন না। টুকটাক কাজ যেগুলো হয় এগুলো ভিন্ন কথা, কিন্তু বড় সড় পরিসরে কখনোই ক্রোয়েশিয়ার কাজ ওই যে নতুন ডিসিশন আসার আগ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে ক্রোয়েশিয়ার ফাইল নিব না। তবে এখনো বলি, সবসময় বলি, বারবার বলি, ক্রোয়েশিয়া অফিসিয়ালি বন্ধ হয়নি। যদি ব্লক হয়ে যায়, আকাশে চাঁদ উঠলে, আকাশে সূর্য উঠলে যেরকম সবাই দেখবে, আপনি দেখতে পারবেন, আর আমিও বলে দেবো যে হ্যাঁ ক্রোয়েশিয়া ব্লক, এবার আপনারা অন্য বিকল্প চিন্তা করেন। বা আমাদের কাছে কত ফাইল আছে না, সেগুলো নিয়ে তো আমাদেরকে কৈফিয়ত দিতে হবে না। তো চূড়ান্ত যে কথাটা, যে গতকালকার ভিডিওতে আমি যেটা বলেছি যে বিকল্প আমাদের সেনজেন যে মার্কেটটা আছে, সবচেয়ে বড় মার্কেট এখন আমাদের জন্য অপেক্ষা করছে বুলগেরিয়া। তবে বুলগেরিয়ার ছোট্ট দুটো সমস্যা, এক হলো আপনার ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না, আর ইন্ডিয়াতে বুলগেরিয়া এম্বাসিতে ডেট পাওয়া যায় না। আপনি বলবেন ভাই এটা কি ছোট সমস্যা নাকি? আমি বলবো হ্যাঁ ছোট সমস্যা, কারণ আমরা ইঙ্গিত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এটার কাজ শুরু হয়ে যাবে বিএফএস গ্লোবালের মাধ্যমে, হয়তো ফেব্রুয়ারির শেষ হইতে পারে অথবা মার্চের শুরুতে হইতে পারে। তো এই জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আছে। তবে ঘুরে ফিরে ওই একই কথা বলবে যে ভাই যেই দেশে যান না কেন অন্তত একটা বছর কাঁচা মেরে পড়ে থাকার চেষ্টা করবেন। ধরেন ভাই আপনার যদি ঘুরে ঘিরে আপনি যদি 1 বছরও ইউরোপে আসতে না পারেন, আপনার কিন্তু দিন চলে যাবে, আপনি কিন্তু কোটিপতি হয়ে যাবেন না, বা আপনি কিন্তু লুজার হয়ে যাবেন না। তো আপনি মনে করছেন যে আমি বুলগেরিয়া আসবো, অনেক টাকা খরচ করে আসবো, আমি যদি একটা বছর থাকি আমার তো ইনকাম কম হবে, যদি আমি ইতালিতে যাই আমি তো মেলা টাকা ইনকাম করবো, এই ধরনের চিন্তা মাথায় আনবেন না ভাই। 1 বছর আপনি আসলে কোটিপতি হবেন না। আল্লাহ যদি আপনার উপর রহম করে, আপনি যদি অন্যের ভালো চিন্তা করে একটা বছর স্টে করেন, সেটা বুলগেরিয়া হোক, সেটা মন্টেনিগ্রো হোক, সার্বিয়া হোক, কসোভো হোক, বসনিয়া হোক, মালদোভা হোক, আলবেনিয়া হোক, যে কোনো দেশ হোক, আপনি যদি একটা বছর অন্যের চিন্তা করে থেকে যান, বিশ্বাস করেন এই মার্কেটগুলো আমাদের জন্য প্রচন্ড চাঙ্গা হয়ে যাবে। আর আমি বলবো যে যে দেশে আসেন না কেন অলসতা না করে কাজ করবেন, বাসায় শুয়ে থাকবেন না, কাজ করবেন। আর আমি কাজ পারি না, আমি নবাব পরিবার থেকে আসছি, আমি কি এসব কাজ করি নাকি, এই আমরা বাংলাদেশে ঘুরলে ঘাড়লে আরো বেশি ইনকাম করতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের বক্তব্য আসলে দয়া করে দিবেন না। যদি এই ধরনের বক্তব্য আপনাদের দেওয়ার মতো মানুষ হন, তাহলে আমি বলবো যে ইউরোপ আসার দরকার কি, আপনি তো নবাব পরিবারের মানুষ, আমরা বাংলাদেশেই থাকেন। হ্যাঁ, তো সব সময় অন্যের চিন্তা করে যদি আপনি করেন না, বিশ্বাস করেন আল্লাহ আপনার উপর রহমত একদম ঢেলে দিবে। আপনি চিন্তা করবেন না যে আপনি আল্লাহ আপনার প্রতি কতটা রহম করবে, এবং এই যে মানুষগুলো দোয়া থাকবে, কখনোই কোনো মানুষ সমালোচনা দৃষ্টিতে আপনাকে দেখবেন না। ক্রোয়েশিয়া থেকে আমাদের অনেক লোক এসে কিন্তু নানা দেশে চলে গেছে, তাদের মধ্যে অনেকেই এখন কিন্তু হতাশার কথা আমাদেরকে জানায়, অনেকেই ফোন দেয় যে ভাই খুব চরম অবস্থায় আছি। বেশ কয়েকজনে আবার আমার সাথে যোগাযোগ করেছে, যেটা আমি গত 2 দিন আগে বলেছিলাম আপনাদেরকে, যে তারা আবার ক্রোয়েশিয়াতে ফিরতে চায়। তো এটা আমিও চেষ্টা করছি তাদেরকে কিছু করার জন্য। ভুল করেছে তারা, এখন তখন তো ভেবেছিল, রঙিন স্বপ্ন ছিল যে ইতালি গেলে হয়তো ওইখানে রাস্তাঘাটে টাকা উড়ে, ইউরো উড়ে, হ্যাঁ ওরকম চিন্তা ভাবনা তাদের ছিল হয়তো, বা যাই হোক কোম্পানি এখানে হয়তো অনেক কষ্টের কাজ ছিল, বা যারা আগে থেকে কাজ করতেছিল তাদের সাথে যোগাযোগ হচ্ছে যে ভাই কি অবস্থা, ভাই বললেন না জীবন শেষ, গান শেষ, আইসেন না মরে যাবেন, তো কে আর মরতে আসে এত টাকা নষ্ট করে, এই জন্য তারা অন্যদিকে চলে গেছে। কিন্তু আমরা ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাবে এই ব্যাপারে একদম শতভাগ নিশ্চিত না, এবং এটা আমি কখনোই বিশ্বাসও করি না যে একদম টোটালি বন্ধ হয়ে যাবে। বাকি আল্লাহ পাক যদি আমাদের উপর থেকে রহম মানে তার রহমতের ছায়া উঠাই নেয়, তাহলে তার কিছু করার থাকবে না। হ্যাঁ, যদি সেরকম কিছু হয়, যদি বন্ধ হয়ে যায়, তার বিকল্প হিসেবে আমাদের এই মার্কেটগুলো ধরতে হবে, এবং সর্বসাকুল্যে যে কথা যে আমাদের ক্যারেক্টারটা ঠিক করতে হবে। আমরা যে দেশে যাই না কেন, আমরা সেই দেশে থাকার ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আমাদের মার্কেটটা কিন্তু সবসময়ের জন্য চাঙ্গা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমার মোটামুটি কথা শেষ। আর গতকালকে আমি একটা ভিডিও করেছি কসোভো নিয়ে,
গোপ্রোতে হেঁটে হেঁটে ভিডিও করছি, অনেক কথা বলেছি সেখানে, অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক পেঁচানো গোছানো অনেক কথাবার্তা বলেছি। সেই ভিডিওটা আমি আগামী দিন আপনাদের উদ্দেশ্যে দিব। আসলে মূলত কসোভোতে এখন কি কি ধরনের কাজ টাজ হয় সেই বিষয়গুলো ওইখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি বুলগেরিয়া সহ নানা দেশের কাজ ছিল। আমার প্রত্যেকটা ভিডিওতে আসলে বিভিন্ন দেশের কাজ থাকে আর কি। তো লাইভে আসলে মূলত আসলে ভিডিও লম্বা হয়ে যায়, এগুলো কন্ট্রোল করা যায় না। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই ভিডিওগুলো ছোট করবে, এটা কখনোই হয় না। আসলে লাইভ ভিডিও কখনো ছোট করা যায় না। হ্যাঁ, আচ্ছা দেখি তো এখানে আপনাদের অনেক কোশ্চেন আসছে। ও ভাই, অনেক ভাই প্রশ্ন করছে। মামা কেমন আছেন? মামা আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। মামা আপনার জন্য অনেক অনেক দোয়া। আর সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাদের উপর রহম করেন, আর ক্রোয়েশিয়া যাতে বন্ধ না হয়। হ্যাঁ, ক্রোয়েশিয়া বন্ধ হলে নতুন কোন দেশে দুয়ার খুলতে পারে কি? অবশ্যই অবশ্যই। বন্ধ মানে তো একদম বন্ধ না। যেমন পোল্যান্ডে আমাদের কাজ টাজ হয় না, তো কি এখন ক্রোয়েশিয়া কাজ হচ্ছে না? ইচ্ছা মতো দেদারসে কাজ হচ্ছে। আমি তো এখনো বলি ভাই, ক্রোয়েশিয়া বন্ধ হওয়ার আলোচনা চলছে, জল্পনা কল্পনা চলছে, এবং সেটা নানা পর্যায়ে এবং মিডিয়ার বদলে এটা ব্যাপক পরিমাণে কিন্তু প্রচার প্রসারণা পেয়ে গেছে। তো সেই হিসাবে এটা নিয়ে মানুষের একটা ইয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এবং মানুষের মন নষ্ট হয়ে গেছে। তো তার মানে এই না যে একদম বন্ধ হয়ে গেছে। যখন বন্ধ হবে আমরা দেখবো ইনশাল্লাহ। এখন কি ক্রোয়েশিয়ার ভিসা না হওয়ার সম্ভাবনা কম? এটা এখনো বলা যায় না। ভিসা এখনো হচ্ছে, ক্রোয়েশিয়ার ভিসা এখনো হচ্ছে। নেপালে, ইন্ডিয়াতে বা মিডল ইস্টে যারা জমা দেয় তাদের অনেকের ভিসা এখনো হচ্ছে। এখনো নিরাশ হওয়ার সময় হয়নি, দেখা যাক ইনশাল্লাহ। আমি জানুয়ারি 1 তারিখ পুলিশ ক্লিয়ারেন্স সহ ফাইল জমা দিলাম। আমি কি আশা রাখতে পারি? আমি ওয়েল্ডিং এর কাজ জানি, কিন্তু এজেন্ট এখনো আমার কাজের ভিডিও বা কোনো প্রমাণ চাইনি। চাইবে কি হবে? সে তো অনলাইন করতে পারতেছে না হয়তো। এই জন্য ওয়েট করেন ইনশাল্লাহ। আপনাদেরকে যেটা বলছি আমি বারবার, আপনারা কেন বুঝেন না? আপনাদেরকে মার্চ, ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাস কিন্তু ওয়েট করতে হবে কোন সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। এইসব কথা জিজ্ঞেস করে আমাকে কোনো লাভ আছে? কেউ এগুলোর উত্তর দিতে পারবে? আপনি বারবার যখন এগুলোর প্রশ্ন করবেন তখন এই মন গড়া একটা উত্তর দিয়ে দিবে, এটা আপনার জন্য কোনো কাজেই আসবে না। হ্যাঁ, অপেক্ষা করেন, দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। যখন কোনো জরুরি সিচুয়েশন আছে তখন এগুলোর হাত কিন্তু মানে কন্ট্রোল কিন্তু কারো হাতে থাকে না। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ওরা কি করে এটা দেখতে হবে আমাদের। হ্যাঁ, দেখার পরে কিন্তু মূলত আমরা এগুলো নিয়ে কথা বলতে পারবো। আন্দাজে আমরা এখন কি বলবো যে কি হবে? যেগুলো জমা দিচ্ছি এগুলো অনলাইন হবে, যেগুলো জমা দিচ্ছি পারমিট আসবে, যেগুলো এম্বাসিতে জমা দিচ্ছি এগুলো কি ভিসা হবে, এগুলো তো আমরা বলতে পারবো না। এটা এম্বাসি এবং সংশ্লিষ্ট দেশ তারা বলতে পারবে যে তারা আসলে মূলত কি করবে। তবে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি বলবে না যে ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশিদেরকে ব্লক করে দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আশাই কিন্তু নষ্ট হয় না, এবং আমরা কখনোই নিরাশ হওয়ার কোনো আমি দেখি না। তবে এত পরিমাণ প্রচার প্রসার হয়েছে তো, যার কারণে আসলে মানুষ মন খারাপ হবে, বা ব্যক্তিগতভাবে আমি কিন্তু মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত অবস্থা আছে। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আজকে আর লম্বা করছি না। এখন সন্ধ্যার ছুঁই ছুঁই, একটু পরেই সন্ধ্যার অন্ধকার নেমে আসবে। আজকের ভিডিওটা লাইভটা লম্বা হলেও ভিডিওটা দেখবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত, প্রয়োজনে বারবার দেখবেন, স্কিপ করে করে দেখবেন কি বলার চেষ্টা করেছি, কি বুঝানোর চেষ্টা করেছি, এগুলো শুনবেন। শুনে তারপরে আপনারা মন্তব্য করবেন যে কোন জিনিসটা বুঝেন নাই। হ্যাঁ, ভিডিও না দেখে অযথা পারমিট আসবেনি, ফিসিস করছি, অনলাইন হবেনি, জমা দিছি ভিসা হবেনি, এসব বং বাং কথাবার্তা আর বলবেন না, বেহুদা। আমি কিন্তু আসলে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখনই এই ধরনের কমন প্রশ্নগুলো আসে বারবার, তখন আসলে বিরক্ত লাগে যে আমি ভিডিওতে কি আলোচনা করলাম এত সময় নিয়ে, আধা ঘন্টা 25 মিনিট 30 মিনিট কথা বলে। ওরা তো আসলে ভিডিও দেখেই না, জাস্ট খালি যখন দেখে যে হ্যাঁ একটা নোটিফিকেশন আসছে তখনই সাথে সাথে কোশ্চেন করা শুরু করে দেয়। আমি বলবো ভিডিওগুলো দেখেন, এটা আপনার জন্য অনেক উপকার হবে, আপনার শেখার আছে অনেক কিছু এগুলো থেকে। হ্যাঁ, যারাই ভিডিওগুলো করে, যারা মন গড়া তথ্য দেয় তাদের হিসাব বাদ, কিন্তু আমরা যারা ইউনিক তথ্য দেওয়ার চেষ্টা করি, জেনে শুনে বুঝে। হ্যাঁ, ওই দিন আমাকে এক লোক বললো যে ভাই আপনি নিজেই তো ইউরোপ সম্পর্কে তথ্য জানেন না, আপনি ওই যে জাগরেব বাস স্টেশনে আসেন, আপনাকে আমি শিখিয়ে দিতেছি। চিন্তা করেন অবস্থা। জাগরেব বাস স্টেশনে গিয়ে তার কাছ থেকে আমি ক্রোয়েশিয়া সম্পর্কিত তথ্য জানতাম। হ্যাঁ, এই আর কি, মানে এখানে থাকে, সে ক্রোয়েশিয়াতে থাকে। তো যারা আসলে মূলত ইউরোপের নানা দেশে থাকে তারা আসলে মূলত এই দেশের কিং মনে করে নিজেদেরকে, এবং তারা মনে করে যে তারা এই দেশ সম্পর্কে সব জানে, গভর্নমেন্টের সাথে তাদের ভালো সম্পর্ক, এই দেশের মন্ত্রী মিনিস্টার বড় বড় ব্যবসায়ী সব তাদের পকেটে, এরকম ধারণা আর কি। তো আমি তো দেখছি এখানে কুত্তার চাইতো কুত্তার মতো ব্যবহার করে এই দেশের মানুষগুলো, আমি দেখছি তো ম্যাক্সিমামই অত্যন্ত দুর্ব্যবহার করে,
বাঙালিদের সাথে, বিশেষ করে নেপালি বা ইন্ডিয়ান তাদের কথা বাদ। তো আপনি এরকম ভাব ধরলে কি, আমি তো টুকটাক দেখি তো আপনার সাথে আসলে মূলত তারা কি ধরনের আচরণ করে। আপনি একজন কামলা হিসেবে আসছেন, এত ভাব ধরার কোনো মানে হয় না। এটা মনে রাখবেন, আমরা প্রবাসী, আমরা বাংলাদেশী, কিভাবে আমাদের সম্মান বজায় থাকবে, কিভাবে আমাদের মর্যাদা বজায় থাকবে, এটা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, কাজের মাধ্যমে, গতকালকে বলছি ভাই, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, চাপাবাজির মাধ্যমে না, এবং চোপাবাজির মাধ্যমে না। ঠিক আছে, হাতের শক্তি, কাজের শক্তি দিয়ে প্রমাণ করতে হবে আমরা বেটার, আমরা ইন্ডিয়ানদের থেকে বেটার, আমরা নেপালিদের চেয়ে বেটার, আমরা ক্রোয়েশিয়াতে যেসব মার্কেট আছে আর কি, উজবেকিস্তানের চাইতে বেটার, কিংবা আমরা কি বলে মিশরীদের চাইতে বেটার, ফিলিপাইনিদের চাইতে বেটার। যদি জীবনও পারবেন না, ফিলিপাইনিদেরকে ইউরোপিয়ানরা অত্যন্ত পছন্দ করে। শুধু ইউরোপিয়ান না, পুরো মিডল ইস্টে আপনি দেখবেন ফিলিপাইনরা ভরে আছে, ইন্দোনেশিয়ানরা ভরে আছে। ওরা খুবই পরিশ্রমী এবং যেই কাজ দিবেন একদম ফাটাই ফেলে ওরা, না নাই। আর আমরা তো নবাব, এখানে আসার পরে আপনি জানেন আমি কার ছেলে, কার পোলা, কোথা থেকে আসছি, এই দেশে যেসব কাজ হয় আমরা এগুলো জীবনেও করি না। বাংলাদেশে হাঁটলেও আমরা 2 লাখ কামাইতে পারি, এই ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ, তো এই ধরনের মানুষগুলোর কাছ থেকে আপনি কি ধরনের ভালো আচরণ আশা করতে পারেন লোকালদের কাছ থেকে? যাই হোক, সবাই ভালো থাকবেন। কথা বলতে বলতে মোটামুটি 26-27 মিনিট, 28 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আমি আসলে বিভিন্ন কারণে আসলে বুঝিনি তো, অনেকের দায়িত্ব আমার কাঁধে, সেগুলো নিয়ে আসলে নানা রকম নানা জনের নানা কথা শুনতে শুনতে মানসিক ভাবে বলেন, শারীরিক ভাবে বলেন, একদম বলা চলে যে একটা বিপর্যস্ত অবস্থা আর কি। তো দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন এবং সবকিছু ধৈর্য সহকারে মোকাবেলা করার তৌফিক দান করেন। আরে এই জিনিসটা আগে দেখলে তো আর ওইখানে দাঁড়াইতাম না, এখানে বসে বসে করতে পারতাম, এইখানে দাঁড়াইয়া এইভাবে ধরে ভিডিওটা করতে পারতাম। ইস, উদয় শেখ হয়ে গেল। তো দোয়া করবেন। হ্যাঁ, মেন রোডের পাশে আছি, আশা করছি সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে না এবং ভিডিওর কোয়ালিটিও আশা করি। ওই যে একজন এই মাত্র আসছে, এসে বলতেছে যে ক্রোয়েশিয়ার আপডেট কি, চিন্তা করেন অবস্থা। তো কি কথা বললাম এতক্ষণ ধরে, তো এই হলো অবস্থা আর কি। যে যখন আসে সে এসে তার মনে যে প্রশ্নটা জাগে সেটাই করে আর কি। ক্রোয়েশিয়ার আপডেট হচ্ছে ক্রোয়েশিয়া বন্ধ হতে যাচ্ছে, অন্য চিন্তা করেন। হ্যাঁ, যখন বন্ধ হওয়ার ঘোষণা আসবে আমরা বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, রেখে দিব নাকি আরো 2 মিনিট কথা বলি আপনাদের সাথে? দেখি তো কিছু কোশ্চেন আসতেছে। চুয়াডাঙ্গা থেকে দেখছি ভাই, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শারীরিক ভাবে ভালো আছি, কিন্তু মানসিক ভাবে অনেক চাপের মধ্যে আছি। ভালোবাসা নিবেন ভাইয়া শাফি, ভালোবাসা ইনশাআল্লাহ। আর কিছু নিয়ে আলাপ করেন ভাই, ঠান্ডা হাতটা একদম বরফ হয়ে যাও। আশিক বলছি চুয়াডাঙ্গা থেকে দেখছি ভাই, কেমন আছেন? আশিক, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। সাকিব বলছে ভাই কেমন, ভালো আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রশ্ন করতে থাকেন। নতুন কোনো কিছু তথ্য দেন। কোন নতুন তথ্য নেন? তথ্য কি বানাই দেবো আমি? তথ্য তো থাকতে হবে না? বানাই না, তথ্য শুনতে আপনাদের খুব মজা লাগে না? আপনার প্রত্যেক ভিডিও দেখি, আপনি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুয়েত থেকে দেখছি, আমি তো ফাইল জমা দিয়েছি, আমার অনলাইন হয়েছে এবং পজিটিভ। আল্লাহ ভরসা, নিরাশ হবেন না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে, মানে যতক্ষণ পর্যন্ত ইসরাফিলের সিংহে ফু না দেয়, ততক্ষণ তো কিয়ামত হবে না। আমরা সারাদিন বলতে আমরা তো জানি কিয়ামত হবে একদিন, তাই না? আমরা প্রত্যেকে জানি যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এবং এই পৃথিবী ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফু দেওয়ার মাধ্যমে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই যে বড় বড় বিল্ডিং, এত কিছু, এত সৌন্দর্য, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো তারপরেও কি মানুষ সবকিছু ছেড়ে ছুড়ে সব কি আপনার সন্ন্যাসী হয়ে গেছে, ঘুরে হয়ে গেছে? কিচ্ছু হয়নি, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত আছে এবং বাট পরিস্থিতি আগেছে তারা 3 গুণ করতেছে। সব জানে যে পৃথিবী ক্ষণস্থায়ী এবং প্রত্যেকটা মানুষ মরে যাবে। কুলু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেকেই মরবে, কেউ থাকবে না। তারপরে কি সম্পদের লোভ মানুষের কম আছে? সবাই ওরকম আসছে। হ্যাঁ, কোনো কিছুই মানুষের বন্ধ নাই, কিন্তু সবই চলতেছে। কিন্তু আমরা জানি পৃথিবী থাকবে না বা আমরাও থাকবো না, আমরা মরে যাবো যে কোনো সময়। হায়াতের কোনো গ্যারান্টি নেই, তারপরে কিন্তু সবকিছু চলতেছে। মানুষ কত প্রতারণা করতেছে, মানুষের টাকা মেরে দিচ্ছে, মানুষকে হত্যা করছে। এই এক নেতা ক্ষমতার জন্য, দায়িত্বের জন্য, সভাপতি হওয়ার জন্য সেক্রেটারিকে মেরে ফেলতেছে, বা সেক্রেটারি আছে
সে সভাপতি হবে, যদি সভাপতির মারা যায় তাহলে সে সভাপতি হইতে হবে, এই জন্য সভাপতি মেরে দিচ্ছে, করতেছে না? এগুলো সবই হচ্ছে। যখন ক্রোয়েশিয়া বন্ধ হবে ঠিক সেরকমই একটা বিষয় আর কি, ক্রোয়েশিয়া বন্ধ হলে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধ, খুবই বন্ধ হয়ে গেছে, এই যে ভাই বন্ধ, ওকে। তার আগে হুদে বক্কর এগুলো আর ভালো লাগে না, বিরক্তিকর। এই যে আমি প্রতিদিন যে ভিডিওতে কথা বলি এইগুলো নিয়ে ডিবিসি নিউজ, তারপরে আপনাদের দীপ্ত টিভি, আরো কি কি পত্রিকাতে কিছু নিউজ করে একই কথা, ক্রোয়েশিয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য, এগুলো আবার আমাকে পাঠায়। আরে শালা, আমি যে সারাদিন বকি, এগুলো কি? এগুলো হচ্ছে এরকম যে নিজের বউরে ভালো লাগে না, ওই যে আরেকবারের বউরে ভালো লাগে। হ্যাঁ বিষয়টা এরকম যে নিজের বউরে ভালো লাগে না, পরের পুতের বউরে ভালো লাগে। হ্যাঁ, আমি সারাদিন বলি এটা ভালো লাগে না, কিন্তু অন্যটা ভালো লাগে, বিরক্তি করে এগুলো। আসসালামু আলাইকুম ভাইজান। স্লোভেনিয়া নিয়ে আসলে আমার ইচ্ছা আছে, দেখি ইনশাল্লাহ। কিশোরগঞ্জ থেকে আমাদের ইব্রাহিম, ওই যেটা আমি আজকে ভিডিওতে বলছি, আমরা এই ভিডিওতে একটু দেখো ভালো করে, যে মূলত আমাদের 100+ পারমিট আটকে গেছে শুধুমাত্র একটাই কারণে, যে কোম্পানির মালিকগুলো বলছে বাংলাদেশিদের নাকি ভিসা বন্ধ হয়ে গেছে। কারণ তারা সোশ্যাল মিডিয়া দেখেছে, ইউটিউবে দেখেছে। আপনি জানেন প্রতিদিন ইউটিউব খুললে আমার সামনে হাজারটা ভিডিও আছে, এমন এমন চেহারা সামনে আসে যা করে আমার 14 জীবনে দেখে নাই। তারা এসে ঘোষণা দিচ্ছে বন্ধ 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 বন্ধ। তার মানে কি, কেউ কেউ তো কসম খেয়ে বলছে, লাখ টাকা বাজি ধরছে যে হ্যাঁ 10 লাখ টাকা গ্যারান্টি বন্ধ হয়ে গেছে। মানে সে কি বলবো, পাগল হয়ে গেছে এটা বোঝানোর জন্য, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আরে ভাই, বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেছে, কথা দুইটাতে এক না। ক্রোয়েশিয়া জমা দিব কেমন হবে, আমরা মার্চ পর্যন্ত কোনো ফাইল নেব না। হ্যাঁ, এটা গত ভিডিওতে বলেছি, আজকে বললাম, মার্চ পর্যন্ত কোনো ফাইল নেব না। এই যে চলমান পরিস্থিতি, এটার সমাধান না হওয়া পর্যন্ত ক্রোয়েশিয়ার জন্য কোনো ফাইল নিচ্ছি না। বুলগেরিয়া যথারীতি চালু আছে ইনশাল্লাহ। ঠিক আছে, এমডি জাহিদুল, আপনার কথাই বললাম এখন ভাই, সামনে জমা দিবেন ইনশাল্লাহ। পরিস্থিতি ভালো হোক, দেখা যাক কি হয়, ভালো সিদ্ধান্ত আসুক, তারপরে আপনি দয়া করে একটু থামেন। আপনাকে মনে হয় আপনি থামেন ভাই, আর কত একই কথা কয়বার বলবেন না? ইনশাল্লাহ মানসিক অসুস্থ। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম এবং অনেক আলোচনা করলাম। বুলগেরিয়া নিয়ে গতকালকে পরিপূর্ণ একটা ভিডিও দিচ্ছি, সেটা দেখবেন। হ্যাঁ, সেটা দেখবেন ইনশাল্লাহ। তবে আজকে লাইভটা আমি পরবর্তীতে দেখবো, যদি দেখি যে সাউন্ড টাউন্ড এবং ভিডিও গ্রাফিক খুব সুন্দর বা ক্লিয়ার আসে, তাহলে আমি এটা নিয়ে কিন্তু এইখানে এইভাবে করে লাইভ আসবো আবার। হ্যাঁ, আর যদি না হয় তাহলে গোপ্রো দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করবো। আমার অবস্থা খারাপ একদম, এই যে হাড়টাতে একদম অবশ্যই গেছে, এই যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, অনেক ঠান্ডা, হালকা বাতাস আছে, ঠান্ডা অনেক। যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক সবার মনে আশা পূরণ করুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই 2025 সাল আমাদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, সে আতঙ্কটা তাড়াতাড়ি কেটে যাক এবং আমাদের সাফল্য আসুক, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।